হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। জিওগ্রাফির আর একটা সেশন নিয়ে আমি প্রিয়াঙ্কা ম্যাম তোমাদের কাছে চলে এসেছি। আগের দিন তোমরা যেটা দেখেছো ফার্স্ট সিরিজ, যেটা আরআরবির আমরা শুরু করেছি। সিরিজটা কী ছিল না, আমরা আরআরবির PYQগুলো সলভ করেছিলাম। আজকে সেটারই আমরা নেক্সট পার্টটা করব। মানে আগের দিন আমরা যে 30টা কোয়েশ্চেন সলভ করেছি, আজকে আমরা নেক্সট 30টা আরও কোয়েশ্চেন PYQই দেখব, যে কেমন ধরনের কোয়েশ্চেন আমরা আরআরবিতে পাই সেটা আমরা আজকে সলভ করব। ওকে, এবং জিওগ্রাফির যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো সবই কিন্তু এনটিপিসির কোয়েশ্চেন, ঠিক আছে। লেভেলগুলো চেঞ্জ হয়েছে, লেভেল 2, 3 এরকম লেভেলগুলো চেঞ্জ হয়েছে, বাকি সবগুলো হচ্ছে এনটিপিসির কোয়েশ্চেন। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার বেসিনস ইজ দ্য মোস্ট পপুলেটেড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কী জানতে চেয়েছে আমার কাছে, জানতে চেয়েছে মোস্ট পপুলেটেড রিভার বেসিন জানতে চেয়েছে, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে। প্রথমে দেখো অপশান আছে গঙ্গা, তারপর নাইল, তারপর মিসিসিপি, তারপর অ্যামাজন। তো এই যে অপশানগুলো আমরা পাচ্ছি এর মধ্যে দেখো সব থেকে পপুলেটেড যদি বলা হয় তাহলে অবশ্যই হবে কি আমাদের গঙ্গা। আমাদের এই গঙ্গা রিভার বেসিন যেটা, সেটা হচ্ছে সব থেকে পপুলেটেড রিভার বেসিন। এখানে কত মোটামুটি মানুষ বাস করে জানো তো এই গঙ্গা রিভার বেসিনে? ওভার 600 মিলিয়ন পিপল, এত মানুষ হচ্ছে তোমার বাস করছে কোথায়? এই গঙ্গা রিভার বেসিনে। গঙ্গা রিভার বেসিন তো আর ছোটো জায়গা না, অনেক বড় জায়গা, ঠিক আছে। তো যদিও বা নাইল বা মিসিসিপি, অ্যামাজন সবকটাই তাই, মানে নাইল এবং অ্যামাজন তো একটা ফার্স্ট লংগেস্ট, একটা সেকেন্ড লংগেস্ট। তা সত্ত্বেও যেহেতু ইন্ডিয়া তো প্রচুর পপুলেটেড, তো সেক্ষেত্রে গঙ্গা অবশ্যই। এবং তার মানে কতটা পপুলেটেড এরিয়া দেখো, 600 মিলিয়নের বেশি পিপল এই গঙ্গা মানে নদীর আশেপাশে বসবাস করছে বা গঙ্গা রিভার বেসিনে বসবাস করছে। আমরা জানি যে যখন আমরা সেটেলমেন্ট জিওগ্রাফি পড়বো তখন আমরা দেখব যে কোনো নদী বা যেখানে রেল লাইন, এই সমস্ত জায়গায় কি হয়, মানে একে কেন্দ্র করে সেটেলমেন্ট গড়ে উঠতে বা একে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রাকে গড়ে উঠতে দেখা যায়, ঠিক আছে। বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে তো বেশি দেখা যায়, তো সেই জন্য এটা মোস্ট পপুলেটেড। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, who among the following is considered as the father of plate tectonics? Anthony Lavoisier, জেমস রেনেল, অ্যান্টনি ফিলিপস, ভ্যান লিউকহক আর আলফ্রেড ওয়েগনার। এই যে চারটে অপশান আমরা পাচ্ছি, চারজন বিজ্ঞানীর নাম আমরা পাচ্ছি, তাদের মধ্যে ফাদার অফ প্লেট টেকটনিক্স কাকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্লেট টেকটনিক্স কথাটা কি, প্লেট টেকটনিক্সটা কি একটু না জানলে ফাদার অফ প্লেট টেকটনিক্স তো পরে জানবেই তোমরা। প্লেট টেকটনিক্স মানে প্লেটস কথাটা যুক্ত। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আর্থ ক্রাস্ট কিছু ভাসমান প্লেটসের ওপর অবস্থিত। তো এই ভাসমান যে প্লেটসগুলো, এগুলো হচ্ছে মুভিং প্লেটসগুলো কেউ স্টেবল নয়। তো এই যে প্লেটসগুলো মুভিং প্লেটস, এই যে মানে প্রত্যেকটার এক একটা তো বৈশিষ্ট্য আছে কিছু প্লেটসগুলোর, সেই অনুযায়ী একে 3 রকম বাউন্ডারিতে ভাগ করা যায়। তাহলে কটা আমরা পেলাম? 3 টাইপস অফ প্লেটস বাউন্ডারি আমরা পাচ্ছি, ঠিক আছে। কত? 3 টাইপস অফ প্লেটস বাউন্ডারি, ওকে, আমরা পাই। এই 3টে টাইপ কি টাইপ এবার দেখি। এই যে 3টে টাইপ, 3টে কি টাইপ? একটাকে বলি আমি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, একটাকে বলি আমি ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, একটাকে আমি বলি নিউট্রাল প্লেট বাউন্ডারি। তো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কাকে বলছি? কনভার্জেন্ট মানে দুটো প্লেটস মুখোমুখি সংঘর্ষ করছে, তাকে আমি বলি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। তারপর আমরা কি বলছি? ডাইভার্জেন্ট মানে দুটো প্লেট পরস্পরের থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে, সেটাকে আমরা বলি কি? ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর একটা আমরা কি পাচ্ছি? নিউট্রাল প্লেট বাউন্ডারি। এক্ষেত্রে কি হয়, দুটো প্লেট পরস্পরের থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, তাকে আমরা বলি কি? নিউট্রাল প্লেট বাউন্ডারি। তো এই 3 রকমের প্লেট বাউন্ডারি আমরা এই প্লেটসের মধ্যে পাচ্ছি, যেটা কিনা অ্যাস্থনোস্ফিয়ারে ভাসমান অবস্থায় রয়েছে। এই যে 3টে টাইপ আমি বললাম প্লেটস বাউন্ডারি, এইটাই মেন তত্ত্ব। এটার ওপর তো বিশাল বড় থিওরি আছে, তো এটা একটা মেন তত্ত্ব। এই যে প্লেট টেকটনিক্স তত্ত্ব আমি বললাম, তার ফাদার কাকে বলা হচ্ছে? তার ফাদার বলা হচ্ছে আলফ্রেড ওয়েগনারকে, ঠিক আছে। ইনি হলেন একজন জার্মান মিটিওরোলজিস্ট। এই আলফ্রেড ওয়েগনারকে বলা হচ্ছে ফাদার অফ প্লেট টেকটনিক্স, ওকে। চলো নেক্সট। On the one of the largest dams of the world, Hirakud Dam, is built across the
ড্যাশ রিভার, বিয়াস, কাবেরী, নর্মদা অ্যান্ড মহানদী। খুব সোজা প্রশ্ন, এবং মানে শুধু আরআরবি এনটিপিসি বলে নয়, প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে হীরাকুদ ড্যাম, ঠিক আছে, আবার কখনো নদীর নাম দিয়ে বলে যে বিখ্যাত ড্যামটার নাম বলো, সেটা কি, সেটা আমার হবে কি মহানদী। এই মহানদীর ওপর হচ্ছে কি আমার এই হীরাকুদ ড্যাম অবস্থিত। এর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার 200 ফিট। ওকে, 200 ফিট হচ্ছে আমার এর উচ্চতা হীরাকুদ ড্যামের, ঠিক আছে। আর এর যে রিজার্ভারটা আছে, এই রিজার্ভারটা কিন্তু রামসার সাইট হিসাবে পরিগণিত হয়েছে 2021 সালে। ওকে, আচ্ছা, নর্মদা নদীর ওপরেও একটা প্রশ্ন আসে যে সর্দার সরোবর ড্যাম, ঠিক আছে, এটাও জেনে রাখা ভালো যে নর্মদা নদীর ওপর যে ড্যামটা আছে সেটার নাম কি, সেটা হলো সর্দার সরোবর ড্যাম, ঠিক আছে। আর কাবেরী নদীর ওপর একটা ড্যাম আমরা পাই, তাকে বলি কৃষ্ণ রাজা সাগর ড্যাম। এই তিনটের মূলত প্রশ্ন আসে, তো এই তিনটে বলে দিলাম। ওকে, চলো নেক্সট। Which of the following mountain ranges is considered as the boundary between Asia and Europe? বলছে যে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে, আল্পস, ইউরালস, আটলাস অ্যান্ড দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এই যে মাউন্টেন রেঞ্জগুলোর নাম দেওয়া আছে, এইগুলো কোনটা হচ্ছে এশিয়া এবং ইউরোপ, মানে দুটো কন্টিনেন্টের নাম আমাদের বলে দেওয়া হয়েছে, একটা হলো এশিয়া আর একটা হলো ইউরোপ, তাদের মধ্যে বাউন্ডারি বা ডিভাইডার হিসাবে কাজ করে। বাউন্ডারি আর আমি কি বলতে পারি, ডিভাইডার, তাই তো, এই হিসাবে কাজ করছে কে, কোন মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে। চলো এটা একটু ম্যাপে দেখি আমরা। দেখো, এই আমার ইউরোপ আর এই আমার এশিয়া, আর মাঝখানে কে আছে দেখো, ডিভাইডার হিসাবে কাজ করছে কে, ইউরাল মাউন্টেন্স। ওকে, তাহলে আমার অপশান কি হবে, মানে আনসার কি হবে, ইউরালস। অপশান বি ইউরালস হচ্ছে আমার আনসার, যে কিনা ডিভাইডার হিসাবে ইউরোপ এবং এশিয়ার মাঝখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাটলাস মাউন্টেন রেঞ্জকে আমরা কোথায় পাই? অ্যাটলাসকে পাই আমরা আফ্রিকাতে, আল্পস আমরা জানি ইউরোপে, ওকে, আর দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটা আছে আমার অস্ট্রেলিয়াতে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, 5 নম্বর, which of the following product gas the highest share in India's imports according to the economic survey 2021-22? মানে বলছে যে প্রোডাক্ট হবে, এটা গ্যাস হবে না, ঠিক আছে, এটা মিস্টেক আছে প্রিন্টিংয়ে। তো 21-22-এর অনুযায়ী ইকোনমিক সার্ভে অনুযায়ী বলছে যে কোন ফলোয়িং প্রোডাক্টটা হাইয়েস্ট শেয়ার আছে ইন্ডিয়াস ইম্পোর্টে, মানে ইন্ডিয়া এই যে গোল্ড, ক্রুড পেট্রোলিয়াম, ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং প্লাস্টিক র মেটেরিয়ালস, এই চারটের মধ্যে ইন্ডিয়া সব থেকে কোন প্রোডাক্টটা বেশি ইম্পোর্ট করে, মানে আমদানি করে, কোন প্রোডাক্টটা বেশি, এইটাও খুব সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। এটা কি, এটা হবে ক্রুড পেট্রোলিয়াম। ক্রুড পেট্রোলিয়াম হচ্ছে সব থেকে বেশি ইন্ডিয়া হচ্ছে ইম্পোর্ট করে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট, ঠিক আছে, মানে এটাই আনসার আমার। আমি ফার্স্ট হাইয়েস্ট এই জন্য লিখছি, সেকেন্ড হাইয়েস্টও কোশ্চেন আসে, সেক্ষেত্রে হবে আমার সরি গোল্ড না, সেকেন্ড হাইয়েস্ট আমার হবে কোল। সেকেন্ডে আমার কে আছে, সেকেন্ডে আছে আমার কোল। ওকে, তাহলে কোল হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট হচ্ছে আমার ক্রুড পেট্রোলিয়াম। ওকে, চলো নেক্সট দেখি। আচ্ছা, গুরু শিখর পিক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ? এটাও ভীষণ সোজা প্রশ্ন একটা, যে গুরু শিখর পিক হাইয়েস্ট পিক কোন মাউন্টেন রেঞ্জের? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, আরাবল্লী অ্যান্ড হিমালয়ান মাউন্টেন। আমরা জানি হিমালয়ান মাউন্টেন হবে না, হিমালয়ান মাউন্টেনের কে, হিমালয়ান মাউন্টেনের হচ্ছে আমার মাউন্ট এভারেস্ট, তাই তো, মাউন্ট এভারেস্ট হচ্ছে এটার হাইয়েস্ট পিক। ওকে, এভারেস্ট, হ্যাঁ মাউন্ট এভারেস্ট হাইয়েস্ট পিক। আচ্ছা, ওয়েস্টার্ন ঘাটের আমি জানি আনাইমুদি, ইস্টার্ন ঘাটের হচ্ছে আমার জিন্দাগাড়া, তাহলে পড়ে থাকছে কি আমার আরাবল্লী, তাহলে অপশান সি আরাবল্লী ইজ দ্য আনসার। আরাবল্লী রেঞ্জের হাইয়েস্ট পিক কি, হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর পিক। ওকে, চলো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি? দেখো, ফার্স্ট নয়, কোশ্চেনে কি এসেছে, ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, প্রথম কোনটা সেটা চাইনি, বলছে সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি কোনটা।
অস্ট্রোনেশিয়ান, নাইজার কঙ্গো, সিনো তিবেতান আর ইন্দো ইউরোপিয়ান। তো চোখ বন্ধ করে অনেকেই ইন্দো ইউরোপিয়ান করেছিল, কিন্তু ইন্দো ইউরোপিয়ান নয়, যেহেতু আমার সেকেন্ড লার্জেস্ট বলা হয়েছে, দ্বিতীয় কোনটা, সেক্ষেত্রে আনসার হবে আমার সিনো তিবেতান। সিনো তিবেতান হচ্ছে আমার আনসার, এটা সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এটার সাথে একটা কথা বলি, ইন্দো ইউরোপিয়ান হচ্ছে কিন্তু ফার্স্ট, ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ফার্স্ট জানতে চাইনি, আমার কাছে জানতে চেয়েছে সেকেন্ড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমার নাইজার কঙ্গো, এটা হচ্ছে আমার থার্ড, আর এই অস্ট্রোনেশিয়ান হচ্ছে ফোর্থ। ওকে, তাহলে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট হচ্ছে ইন্দো ইউরোপিয়ান, সেকেন্ড সিনো তিবেতান সেকেন্ড, নাইজার কঙ্গো থার্ড, আর অস্ট্রোনেশিয়ান ফোর্থ, আর অপশান আমার সিনো তিবেতান। কতগুলো ল্যাঙ্গুয়েজ এর মধ্যে? প্রায় 400 ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে। ওকে, প্রায় 400 ল্যাঙ্গুয়েজ আছে এই সিনো তিবেতান ল্যাঙ্গুয়েজের মধ্যে। ভাস্ট এরিয়া জুড়ে রয়েছে এই সিনো তিবেতান ল্যাঙ্গুয়েজ। এশিয়া, মানে এশিয়ার কিছু পার্ট, এশিয়া তো অবশ্যই এশিয়াতেই, মানে তিবেত, চায়না, এই যে রিজিয়নগুলো, বার্মিজ, এই সমস্ত ভাষা আর কি এর মধ্যে পড়ে। আচ্ছা, which of the following states, union territories, states or union territories has the highest sex ratio in rural areas according to the census of India 2011? Kerala, Andaman Nicobar Island, Delhi and Meghalaya. বলছে যে এর মধ্যে কোন কোন জায়গাটার আর কি হাইয়েস্ট সেক্স রেশিও ইন রুরাল এরিয়াস। এই দেখো এইখানেই টুইস্ট, রুরাল এরিয়াস কোথাও থাকে, ইন আমার আরবান এরিয়াজের ক্ষেত্রে কোশ্চেন আছে। তো আমার কোশ্চেনটা এখানে চাইছে সেক্স রেশিও হাইয়েস্ট কোথায়, সেটা হচ্ছে মানে অ্যাকর্ডিং টু সেন্সাস 11 রুরাল এরিয়াজে, সেটা হবে কেরালায়। ঠিক আছে, কত? এটা 1084 ফিমেলস। মেলস, এইটা হচ্ছে আমার সেক্স রেশিও। ওকে, এটা হচ্ছে আমার সেক্স রেশিও। ওকে, জয়ন্তিয়া ইজ দ্য নেম অফ আ ট্রাইব অ্যাজ ওয়েল অ্যাজ আ হিল রেঞ্জ ফাউন্ড ইন দ্য স্টেট অফ। বলছে জয়ন্তিয়া একটা ট্রাইবের নাম, সাথে সাথে একটা হিল রেঞ্জের নাম। ফাউন্ড ইন দ্য স্টেট অফ, কোন স্টেটে পাওয়া যাচ্ছে? খুব সোজা, ঠিক আছে। এই যে জয়ন্তিয়া, গারো, খাসি জয়ন্তিয়া, তারপর হচ্ছে তোমার লুসাই হিলস, নাগা হিলস, পাটকাই বমস হিলস, এই যে নামগুলো আমরা পাই এগুলো সবটাই কার সাথে সম্পর্কিত? পূর্বাচলের সাথে। পূর্বাচল হিলস, মানে আমরা যখন পড়বো এগুলো তখন ডিটেলসে, তখন তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করবে। আর তোমাদের তো সামনে অ্যাপ এসেই যাচ্ছে, তো তখন তোমরা ক্লাস ওগুলো ভালো করে করলে দেখতে পাবে যে আমরা পূর্বাচল হিলস যেগুলোকে বলি তার মধ্যে এই নামগুলো আমরা পাই। ঠিক আছে, তো পূর্বাচল বললেই আমার নর্থ ইস্টের কথা মনে পড়ে। ঠিক আছে, তার নর্থ ইস্টেই হবে নিশ্চয়ই এই যে জয়ন্তিয়া। তো সবাই জানি আমাদের অপশানে যেটা আছে তার মধ্যে নর্থ ইস্টে কী আছে? মেঘালয়া। তো মেঘালয়া ইজ দ্য আনসার। এই জয়ন্তিয়া হচ্ছে কি ওখানকারই একটা ট্রাইবের নাম, সাথে সাথে হিল রেঞ্জের নাম, যেটা মেঘালয়াতে আছে। চলো 10 নম্বর কোয়েশ্চেন কি দেখি। 10 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া? লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া বলেছে। ইন্ডিয়ার লার্জেস্ট রিভার আইল্যান্ড কোনটা? তো এটা মানে খুব মানে এগেন আবার আর কি খুব সহজ প্রশ্ন। লার্জেস্ট রিভার আইল্যান্ড বললে যেটার নাম মনে আসে সেটা হলো কি মাজুলি আইল্যান্ড। আমার অপশান আছে কুইবেল, ভবানী, মাজুলি আর নকনাম বলে। ঠিক আছে, তো মাজুলি হচ্ছে আমার ফার্স্ট মানে সব থেকে বড় রিভার আইল্যান্ড, ব্রহ্মপুত্র নদীর ওপর আছে, ওখানেই আছে। তোমার হচ্ছে প্রায় 352 স্কোয়ার কিলোমিটার এরিয়া, এটা হলো লার্জেস্ট। আর এই যে নকনাম রিভার, এটা মেঘালয় আইল্যান্ড, এটা মেঘালয়াতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মানে এটা লার্জেস্ট, এটা সেকেন্ড লার্জেস্ট। ওকে, আচ্ছা কুইবেল আছে হচ্ছে আমার, কুইবেল আইল্যান্ড হচ্ছে আমার ইয়েতে চেন্নাইতে, আর ভবানী হচ্ছে গিয়ে আমার অন্ধ্রপ্রদেশে। ওকে, তাহলে আমার মাজুলি আমার ব্রহ্মপুত্রতে আমি বললাম, আর নকনাম আমার মেঘালয়া, কুইবেল হচ্ছে চেন্নাই, আর ভবানী আইল্যান্ড যেটা সেটা আছে আমার অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়াতে। ওকে, চলো নেক্সট। In which country the headquarters of International Rice Research Institute is located? বলছে যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটা
কোন কান্ট্রিতে আছে? খুব ভালো কোশ্চেন, কোন কান্ট্রিতে আছে? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার। আমরা নর্মালি ইন্টারন্যাশনালটা পড়ি না, তো আমার অপশান কি আছে? জাপান, চায়না, মালয়েশিয়া, ফিলিপিন্স, অ্যান্ড দ্য আনসার ইজ ফিলিপিন্স। এই ফিলিপিন্সে আমার ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার আছে। নেক্সট, আচ্ছা, which of the following states was the largest producer of bauxite in 2018-19 as per the Indian Minerals Yearbook 19? মানে ইন্ডিয়ান মিনারেলস ইয়ারবুক যেটা আমরা অ্যানুয়ালি পাই সেই অনুযায়ী, মানে 18-19 অনুযায়ী বক্সাইটের লার্জেস্ট প্রডিউসার কোন রাজ্য ছিল? ওড়িশা, রাজস্থান, গুজরাট না মধ্যপ্রদেশ? ঠিক আছে, এই যে কথাটা বলা আছে ইন্ডিয়া মিনারেলস ইয়ারবুক 19, সেই অনুযায়ী লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট সেটা কে ছিল? ওড়িশা ছিল। ওকে, নেক্সট, থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন ওয়াজ গিভেন বাই ড্যাশ ইন 1945? ফ্র্যাঙ্ক ডব্লিউ নটিস্টেন, ল্যান্ড্রি ওয়েল, এমিলি ডারখাম অ্যান্ড হার্বার্ট স্পেন্সার। ঠিক আছে, বলছে যে থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন কার দেওয়া? 1945। তো এই ডেমোগ্রাফিক ট্রানজিশনটা কী জিনিস? এটা একটা মডেল, ঠিক আছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। ঠিক আছে, এই মডেলটা কী বলছে? ডেমোগ্রাফিক ট্রানজিশন কথাটা বোঝার চেষ্টা করো। ডেমোগ্রাফি কথাটা কার সাথে জড়িত? মানে আমার জনসংখ্যার সাথে। ট্রানজিশন মানে পরিবর্তন, তাহলে জনসংখ্যার পরিবর্তন, ডেমোগ্রাফিক ট্রানজিশন। তো এই ডেমোগ্রাফিক ট্রানজিশন একটা মডেল, সেটা কে দিয়েছিল? তো আনসার হচ্ছে কি ফ্র্যাঙ্ক ডাব্লিউ নটিস্টন, এইটা হচ্ছে আনসার। ইনি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দিয়েছিলেন, এবং সিডি ব্ল্যাকার, এরা দুজনে মিলে এই তত্ত্বটা দিয়েছিলেন। ঠিক আছে, তো এই তত্ত্বর একটু ছোট করে বলে দিই ব্যাপারটা কি। এর ট্রানজিশন বলছে মানে জনসংখ্যার পরিবর্তন অনুযায়ী আমাদের কি হবে, মানে অর্থনীতিটা পরিবর্তন হয়। ঠিক আছে, সেইটা ওনারা বুঝিয়েছেন। তো কেমন ব্যাপারটা, এর 4টে পর্যায় আছে। ওকে, কি কি আছে? আমার ফেজ 1, 2, 3 অ্যান্ড ফেজ 4 এইভাবেও ভাগ করে। আবার প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজ, মানে ফেজ 1কে বলা হয় প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজ, ফেজ 2কে বলা হয় কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজ, ফেজ 3কে বলা হয় ম্যাচুয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজ, এবং ফেজ 4কে বলা হয় কি পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজ। এইভাবেও ভাগ করা হয় ফেজগুলোকে। ঠিক আছে, মানে মোটামুটি এই মডেলে 4টে ফেজ আছে। তো এই ফেজ 1-এ কি বলা হচ্ছে, এই সময় যে কোনো দেশের ক্ষেত্রে বলা হয় এই সময় কি হয় তোমার, মানে জন্মহার কি হয় হাই থাকে এবং মৃত্যু হারও হাই থাকে। মানে আমার বার্থ রেট যেটা আর একটা ডেথ রেট দুটোই হাই। ওকে, এরপরে কি হবে, মানে সে ফেজ 2-তে গিয়ে আমার জন্মহার হবে হাই আর মৃত্যু হার কমে যাবে। ওকে, এর পরের স্টেজে গিয়ে মানে থার্ড স্টেজে গিয়ে জন্মহারও কমে যাবে লো, মানে H ফর হাই, L ফর লো, জন্মহারও কমে যাবে, মৃত্যু হারও লো, মানে এটাও লো এটাও লো। আর ফোর্থ যেটা পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজ, সেই ফেজে গিয়ে কি হবে, আমার বার্থ রেট হবে লো এবং ডেথ রেট কি হবে ভেরি লো হয়ে যাবে তখন। তাহলে বোঝা গেল এটা আমার ফেজ 1, এটা ফেজ 2, এটা ফেজ 3, এটা হলো আমার ফেজ 4। এই আমার ডেমোগ্রাফিক ট্রানজিশন, মানে আমার জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন। এবার এটা শুধু এইটুকু বললে তো হয় না, এটা একটা বড় থিওরি। তো যখন আমরা পড়বো ডেমোগ্রাফি তখন জানবো। নেক্সট, দ্য ইরাভাডি বা বাংলায় বললে ইরাবতী শোনায় কথাটা, বাট ইরাভাডি ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিভার ইন, বলছে এই ইরাভাডি কোথাকার লার্জেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট রিভার, বলছে কোথাকার, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কোথাকার? তো এটা হচ্ছে কি আমার আনসার মায়ানমার। ওকে, মায়ানমারের হচ্ছে ইরাভাডি হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট রিভার। হলো, তাহলে এতটা বোঝা গেল। এবার আমি কোশ্চেন নাম্বার 15-এ যাচ্ছি। নেক্সট, দ্য সুলেমান মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? সুলেমান মাউন্টেন রেঞ্জ খুব ইম্পর্টেন্ট, সুলেমান মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, তাহলে কোথায় আছে? ভুটান, চায়না, নেপাল না পাকিস্তান? কোন কান্ট্রিতে আছে? সুলেমান মাউন্টেন রেঞ্জ আছে আমার পাকিস্তানে। কোন পাকিস্তানে? সেন্ট্রাল পাকিস্তানে আছে আমার সুলেমান মাউন্টেন রেঞ্জ। ওকে, এই রেঞ্জের আমরা
কিছু মানে বিশেষত্ব হচ্ছে কি বলতো, এখানে আমরা বেশ মানে পাসগুলো বেশ নাম করা পাসগুলো আমরা এখানে দেখতে পাই, যেমন যেমন হচ্ছে বোলান, তারপর হচ্ছে খাইবার পাস, এগুলো আমরা খুব শুনি না এই পাসগুলোর নাম। তো এই বোলান পাস, খাইবার পাস, এগুলো আমরা সবাই সুলেমান মাউন্টেন রেঞ্জে পাই। ওকে, চলো নেক্সট। আইডেন্টিফাই দ্য মোস্ট কমন ওর ফ্রম হুইচ অ্যালুমিনিয়াম ইজ এক্সট্র্যাক্টেড। ঠিক আছে, মোস্ট কমন ওর বলেছে, যেখান থেকে অ্যালুমিনিয়াম এক্সট্র্যাক্ট করা হচ্ছে তার মোস্ট কমন ওর কোনটা? বক্সাইট, আর্জেন্টাইট, ম্যালেটাইট অ্যান্ড ইউরেনাইট। অ্যান্ড দ্য আনসার ইজ বক্সাইট। বক্সাইট হচ্ছে মোস্ট কমন ওর, যেখান থেকে কি হয়েছে অ্যালুমিনিয়াম এক্সট্র্যাক্ট করা হচ্ছে। ওকে, চলো নেক্সট। 17. Which of the following tribes of Meghalaya is associated with the living tree root bridges which has been included in the tentative list of UNESCO World Heritage Site? অপশান দেখি, তারপর তো কোশ্চেনে আসছি। লেপচাস, খাসি, ওংস, গোন্স। ওকে, কোশ্চেন কি বলছে? বলছে এই যে লেপচাস, খাসি, ওংস, গোন্স, এই যে ট্রাইবগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে, এই ট্রাইব আদিবাসী, ঠিক আছে, এই ট্রাইবসদের মধ্যে যারা মেঘালয়াতেই থাকে অবশ্যই, এরা অ্যাসোসিয়েটেড কার সাথে যুক্ত? এরা লিভিং ট্রি রুট ব্রিজ। আমরা জানি মেঘালয়া মানেই রুট ব্রিজ, মানে রুট ব্রিজ হচ্ছে মেঘালয়ার একটা বিশেষত্ব, ঠিক আছে, এবং প্রচুর রুট ব্রিজ আমরা মেঘালয়াতে দেখতে পাই, প্রায় 100-র উপর রুট ব্রিজ আছে, এবং এটা কিন্তু ওনারা নিজেরা বানিয়েছেন যাতায়াতে, নিজেদের, শুধু যাতায়াত না, নিজেদের সুবিধার জন্য, সমস্ত কাজকর্মে যাতায়াতটা মেন ফ্যাক্টর। এবার এটা কেন বললাম লিভিং ট্রি রুট ব্রিজের সাথে কোন, মানে কোশ্চেনটা আমার কি, লিভিং ট্রি রুট ব্রিজের সাথে মেঘালয়ার কোন ট্রাইব যুক্ত, ঠিক আছে, কিন্তু এর পরের পার্টটা খুব ইম্পর্টেন্ট, দেখো, which has been included in the tentative list of UNESCO's World Heritage Site। বুঝতে পারছো? বলছে এই যে লিভিং ট্রি রুট ব্রিজ, এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে আছে। মানে আমরা হয়তো কোনো দিন শুনবো, মানে কোনো একদিন, মানে কি বলবো, আগামীতেই শুনতে পাবো হয়তো যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে লিভিং ট্রি রুট ব্রিজ। তো এটা কিন্তু এই কোশ্চেনের মধ্যে কত সুন্দর একটা ইনফরমেশন আমরা পেলাম। ওকে, এবার আমি আনসার বলি, আনসারটা হবে কি খাসি, ঠিক আছে, এই খাসি সম্প্রদায় এই মেঘালয়ের রুট ব্রিজের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট, which of the following oceanic currents, আমরা কারেন্টসের কোশ্চেনে আসছি এবার, is one of the factors responsible for the dry conditions in the Atacama region? কোশ্চেন কি বলছে, which of the following oceanic current, oceanic কারেন্টের নাম দিয়ে দিয়েছে, ক্যালিফোর্নিয়া কারেন্ট, সোমালি কারেন্ট, ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, পেরিভিয়ান কারেন্ট। এই যে চারটে স্রোতের নাম দিয়েছে, সামুদ্রিক স্রোত, এই স্রোতটা রেসপন্সিবল কার জন্য? ড্রাই কন্ডিশন ইন আটাকামা রিজিয়ান, মানে আটাকামা রিজিয়ানে যে ড্রাই কন্ডিশন, ভীষণ ড্রাই, মানে ড্রাইয়েস্ট প্লেস হচ্ছে আটাকামা রিজিয়ান। এইটার জন্য কোন কারেন্ট দায়ী, কোন সামুদ্রিক স্রোত দায়ী, ঠিক আছে। তো আটাকামা রিজিয়ান মানে আটাকামা মরুভূমি অঞ্চল না, আটাকামা তো মরুভূমি। তো এই মরুভূমি কোন জায়গায় অবস্থিত আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব চিলি, তাই তো, চিলিতে হচ্ছে আমার আটাকামা। তো এইখানে ক্যালিফোর্নিয়া কারেন্ট তো হবে না, ক্যালিফোর্নিয়া, সোমালি বা ওয়েস্ট অস্ট্রেলিয়া কারেন্ট তো বাদই দাও, ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট তো এটা আমি ছেড়েই দিলাম, সোমালি কারেন্ট বা ক্যালিফোর্নিয়া কারেন্ট হবে না। চিলির পাশের যে দেশটা, সেটা তার নাম কি? পেরু। তাহলে সেই অনুযায়ী তো নামগুলো সামুদ্রিক স্রোতের হয়, তো সেই অনুযায়ী আমার আনসার কি? পেরুভিয়ান কারেন্ট, বা যেটাকে আমরা পেরু কারেন্ট, বা এটাকে আমরা হামবোল্ট কারেন্টও বলতে পারি। ওকে, পেরু, বা যেহেতু হামবোল্ট যিনি, ওনার নাম অনুসারেই করা হয়, মানে বলা হয়। তো এই পেরু স্রোত বা হামবোল্ট স্রোত বলে আমরা এই স্রোতটাকে জানি, যেটা কিনা ওই চিলি, পেরু ওই অঞ্চল দিয়েই বয়ে যায়, এবং এটা কি? কোল্ড কারেন্ট, কোল্ড কারেন্ট মানে স্রোত দু রকমের হয়, একটা হলো উষ্ণ আর একটা হলো শীতল স্রোত। তো এটা কীরকম স্রোত? এটা হলো আমার কোল্ড কারেন্ট বা শীতল স্রোত। এই যে শীতল পেরু স্রোত, এটা হচ্ছে আমার ওই চিলি, পেরু ওই সাইড থেকে, মানে ওইখানে বয়, এবং এই স্রোত কিন্তু ভীষণভাবে দায়ী এই যে আটাকামা রিজিয়ানটাকে ড্রাই করে দেওয়ার জন্য। ওকে, এবং তার মরুভূমির সৃষ্টি হয়েছে, এবং সেটার জন্য তো আন্দিজ পর্বতের কিছু অবদান রয়েছে, সাথে সাথে কিন্তু পেরু কারেন্টের হচ্ছে মানে রেসপন্সিবল।
ওকে, চলো নেক্সট। Republic of Maldives, which is also called Maldives Island, is an independent island country in the north central. বলছে রিপাবলিক অফ মালদ্বীপ, এটা which of also called Maldives, ঠিক আছে, অনেকগুলো দ্বীপ। আইল্যান্ড ইজ আ ইন্ডিপেন্ডেন্ট আইল্যান্ড, এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট আইল্যান্ড কান্ট্রি। কোথায়? নর্থ সেন্ট্রাল ইন্ডিয়ান ওশিয়ান, সাউথ চায়না সি, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি। বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি অবশ্যই হবে না, বে অফ বেঙ্গল বা অ্যারাবিয়ান সিতে মালদ্বীপস অবস্থিত নয়। সাউথ চায়না সি একদমই নয়, আমরা জানি কি ভারতবর্ষের ঠিক দক্ষিণ দিকে রয়েছে এই মালদ্বীপস, ঠিক আছে, তো সেই অনুযায়ী আমার দক্ষিণে কি রয়েছে? ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে, তো আমার আনসার কি হবে? ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে আমার কি হলো? নর্থ সেন্ট্রাল ইন্ডিয়ান ওশিয়ানে রয়েছে মালদ্বীপস। ওকে, নেক্সট 20 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং লেকস ইজ নট লোকেটেড ইন দ্য স্টেট অফ কেরালা। বলছে এই যে লেকগুলোর নাম দেওয়া রয়েছে সেটার মধ্যে কোনটা কেরালায় অবস্থিত নয়? নট লোকেটেড। কোশ্চেন ভালো করে পড়বে তোমরা, নট লোকেটেড বলেছে। সাস্টামকোটা লেক, রেণুকা লেক, অষ্টমুদি লেক, ভেম্বানাথ লেক। তাহলে আমরা এই নামগুলো মোটামুটি জানি, শোনা আমাদের, না? ভেম্বানাথ কয়াল, অষ্টমুদি কয়াল, এরকম নামগুলো আমাদের শোনা। সাস্টামকোটা এটাও তাই। তো এইগুলো সবই কিন্তু কেরালায় অবস্থিত। যেটা নয় সেটা হলো রেণুকা লেক, এটা কেরালায় অবস্থিত নয়। কোথায় আছে? আছে হিমাচল প্রদেশে রেণুকা লেক। তাহলে নট লোকেটেড, সেটা হবে কোথায়? রেণুকা লেক। নেক্সট, আইবেরিয়ান পেনিনসুলা ক্যান বি ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্টিনেন্ট। কোন কন্টিনেন্টে, কোন মহাদেশে আইবেরিয়ান পেনিনসুলা পাওয়া যাচ্ছে? ইউরোপ, এশিয়া, সাউথ আমেরিকা না নর্থ আমেরিকা? তোমাদের সুবিধার্থে যে আইবেরিয়ান পেনিনসুলা কাকে বলা হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো না, অনেকে জানো। যারা জানো না তাদের জন্য অবশ্যই আইবেরিয়ান পেনিনসুলাটা কোন জায়গায় তার একটা ছবি আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আনসার হবে ইউরোপ। ইউরোপে হচ্ছে আমার কি আইবেরিয়ান পেনিনসুলা অবস্থিত, এই কন্টিনেন্টে। কোন জায়গাটা দেখো, এখানে আমার কি আছে দেখতে পাচ্ছ? ফ্রান্স, এটা কি পর্তুগাল। তো এই জায়গাটার হচ্ছে আমার কি আইবেরিয়ান পেনিনসুলা, এই জায়গাটাকে আমার কি বলা হচ্ছে। এবং ফ্রান্স পর্তুগাল মানেই আমার কি ইউরোপ কন্টিনেন্ট, তো সেই জন্য ফ্রান্স পর্তুগালের এই জায়গাটা দেখো লেখা, এই যে একদম ডট করে দেওয়া আছে, পেনিনসুলা কম্প্রাইজিং স্পেন অ্যান্ড পর্তুগাল, ঠিক আছে। তাহলে আমার এদিকে ফ্রান্স, এদিকে পর্তুগাল, আর এখানে কি আছে আমার স্পেন। তাহলে এই জায়গাটা এই পেনিনসুলাটা কোথায়? স্পেন এবং পর্তুগালের মাঝখানটায় এই জায়গাটা হচ্ছে আমার কি আইবেরিয়ান পেনিনসুলা, ইউরোপ কন্টিনেন্টে। নেক্সট, নাইল রিভার ওয়াজ নোন অ্যাজ দ্য ব্যাকবোন অফ হুইচ কান্ট্রি। সেই একদম ছোটোবেলার প্রশ্ন, ক্লাস 8, হ্যাঁ ক্লাস 8, 9-এ আমরা এগুলো পড়েছি। 9-এও না, 8-এ পড়ে ফেলেছিলাম যে নীল নদ, নাইল মানে নীল নদ, ব্যাকবোন হচ্ছে কোন কান্ট্রির? নীল নদ মানে চোখ বন্ধ করে আমরা কি করব? ইজিপ্ট করব। কোনো অপশান দেখার দরকারই নেই। মরক্কো, ইজিপ্ট, সুদান, সৌদি আরব, একদম না। মিশর, মিশর আমার উত্তর। ইজিপ্ট হচ্ছে মানে একদম বেঁচে আছে বলতে পারো নীল নদের উপর, মানে দান। নীল নদকে মিশরকে বলা হয় কি নীল নদের দান। তো এটা সব থেকে ইজি প্রশ্ন, যতগুলো সিরিজ এতক্ষণ তোমরা করলে, মানে যতগুলো কোশ্চেন করলে তার মধ্যে সব থেকে সহজ। নেক্সট 23 নম্বর কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ের ওল্ডেস্ট প্রোডাকশন ইউনিট কোনটা? ঠিক আছে, একটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, রেল হুইল ফ্যাক্টরি, না চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। কোনটা হচ্ছে আমার ইন্ডিয়াস ওল্ডেস্ট? যদি ইন্ডিয়াস ওল্ডেস্ট বলা হয় তাহলে অবশ্যই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেটা আমার ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে? ওয়েস্ট বর্ধমানে আছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সেটা হচ্ছে কি আমার ইন্ডিয়াস ওল্ডেস্ট। ওকে, নেক্সট, মাজুলি দ্য লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড, এক্ষুনি পড়েছি। মাজুলি দ্য লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স। আমরা পড়লাম না যে ইন্ডিয়াস লার্জেস্ট, এখানে দেখো কোশ্চেনটা বলেই দিয়েছে যে মাজুলি লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডেরও লার্জেস্ট। তাহলে অ্যাসোসিয়েট হচ্ছে কোন রিভার? আমি পড়ানো তখন কোশ্চেনটা ছিল বলেই দিয়েছিলাম, গঙ্গা, গোদাবরী, ইন্দাস না ব্রহ্মপুত্র। অবশ্যই চোখ বন্ধ করে এটার উত্তর হবে ব্রহ্মপুত্র। ওকে, সেখানে হচ্ছে আমার মাজুলি আইল্যান্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ অলসো নোন অ্যাজ ইয়ারলুং সাংপো ইন দ্য তিবেত রিজিয়ন অফ চায়না। বলছে তিবেত রিজিয়নের চায়নায় ইয়ারলুং সাংপো বলছে
কোন নদীকে? সতলেজ, তিস্তা, ইন্দাস আর ব্রহ্মপুত্র। তো আমরা তোমরা এর আগের ক্লাসগুলো যদি করে থাকো দেখবে, ড্রেনেজের ক্লাস আমি পড়িয়েছি তোমাদের যে ব্রহ্মপুত্রর নামটা কিভাবে চেঞ্জ হয়। যখন ও প্রথম থাকছে তখন ওর নাম থাকছে ইয়ারলুং জাংবো, তারপর হচ্ছে সাংপো, মানে তিবেত চায়না মিলিয়েই ওই নামটা, একটা ইয়ারলুং জাংবো আর একবার সাংপো। তারপর আবার ইন্ডিয়ায় যখন প্রবেশ করছে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে দিহাং, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, আসামের কাছে হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। তারপর যখন বাংলাদেশে প্রবেশ করছে নাম হয়ে যাচ্ছে যমুনা। পদ্মা যমুনা মিলিত হচ্ছে, হয়ে মিলিত প্রবাহের নাম হচ্ছে পদ্মা। আবার মেঘনা নদী এসে জয়েন করছে পদ্মাকে, তখন নাম হয়ে যাচ্ছে মেঘনা, হয়ে আলটিমেটলি বঙ্গোপসাগরে পড়ছে। এই পুরো সিকোয়েন্সটা আমি তোমাদের ড্রেনেজ সিস্টেমে পড়িয়েছিলাম। তো দেখুন সেই কোশ্চেনটা পেয়েছে, দেখো ইয়ারলুং সাংপো, তো অবশ্যই সেটা ব্রহ্মপুত্র। ওকে, নেক্সট। ব্ল্যাক সয়েল ইজ ডমিনেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া? ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ব্ল্যাক সয়েল কোন জায়গাটাকে ডমিনেট করছে? ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, ডেকান ট্র্যাপ, হিমালয়ান মাউন্টেন নাকি থর ডেজার্ট? ব্ল্যাক সয়েল মানেই ডেকান ট্র্যাপ। ওকে, ব্ল্যাক সয়েল সাথে আমার ডেকান ট্র্যাপের একদম ওতপ্রোতভাবে সম্পর্কিত, মানে ডেকান ট্র্যাপ বললে ব্ল্যাক সয়েল বললে ডেকান ট্র্যাপ। ঠিক আছে, তা ব্ল্যাক সয়েল ডমিনেট করছে কাকে? ডেকান ট্র্যাপে। ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন মানে এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা মেনলি অ্যালুভিয়াল সয়েল দেখতে পাই, তাই না? হিমালয়ান মাউন্টেনে আমরা ওই মাউন্টেনের সয়েল যেগুলো সেগুলোকে দেখতে পাচ্ছি। থর ডেজার্টে আমরা যে সয়েল দেখতে পাই ডেজার্ট সয়েল বলি বা সিরোজিয়াম মাটি বলি, এই জাতীয় মাটি দেখতে পাই ডেজার্ট সয়েল। ঠিক আছে, তাহলে আমার ডেকান ট্র্যাপ হয়ে গেল কি আনসার। নেক্সট, গ্লোয়িং সারফেস অফ সান ইজ নোন অ্যাজ? ফোটোস্ফিয়ার, করোনা, কোর না ক্রোমোস্ফিয়ার? তাহলে সানের গ্লোয়িং সারফেস মানে যেটাকে আমরা চোখে দেখতে পাই সেই সারফেসটা জানতে চেয়েছে। সেই সারফেসটা কোনটা? সেই সারফেসটা হচ্ছে ফোটোস্ফিয়ার। ফোটোস্ফিয়ার যেটা, সেই সারফেসটাই গ্লোয়িং সারফেস এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি সানের, মানে সূর্যের। আর একটা কথা বলে দিই, করোনাকে আমরা কখন দেখতে পাই জানো? যখন সূর্য গ্রহণ হয় সেই টাইমে আমরা এই করোনা লেয়ারটাকে দেখতে পাই। ঠিক আছে, নাহলে দেখতে পাই না। কোরকে তো সম্ভব নয়, ক্রোমোস্ফিয়ারও নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ আ মেম্বার অফ সার্ক? আচ্ছা, ভালো প্রশ্ন। সার্কের মেম্বার কোন কান্ট্রি? ঠিক আছে, তো সার্কের ফুল ফর্ম কি? সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো মেনলি সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো সেইগুলো নিয়েই হচ্ছে আমার সার্ক গঠিত হয়েছে। ঠিক আছে, মোট 8টা মেন কান্ট্রি আছে সার্কে। ঠিক আছে, তো এই সার্কের মানে সদস্য দেশ কোনটা? আফগানিস্তান, জাপান, ইতালি, ইউএসএ। তো অবশ্যই হবে আফগানিস্তান। ঠিক আছে, মানে আমি কি বললাম যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, মেন যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে এখানে হচ্ছে অপশান যেটা আছে তার মধ্যে আমার আফগানিস্তান। ঠিক আছে, তো এই যে সার্ক এর উদ্দেশ্যটা কি বলতো? মানে এই যে সাউথ এশিয়ান যে পিপলরা আছে তার মেন কথাটা বলছি, মানে অনেক বড় এর উদ্দেশ্য বা এর কী বলবো যে নীতি আছে এগুলো অনেক বড়। ছোট করে বলতে গেলে টু প্রমোট আর কি, মানে এদের মধ্যে ইকোনমিক গ্রোথ, তারপর কালচারাল গ্রোথ, এই সমস্ত কিছু প্রমোট করা বা এই সমস্তর মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য বজায় রাখা, এটা একটা মানে উদ্দেশ্য সার্কের। ঠিক আছে, এটা একটা ছোট করে একদম এক লাইনে যদি বলতে হয় তাহলে এটাই। ঠিক আছে, তো এই যে সার্ক তার দেশ হচ্ছে মানে মেম্বার কান্ট্রি হচ্ছে কি আমার আফগানিস্তান, যে কটা আছে সেটার মধ্যে আফগানিস্তান। নেক্সট, the Kaveri water dispute is between Karnataka, Tamil Nadu, West Bengal, Odisha, Gujarat, Mumbai or Uttarakhand, Himachal Pradesh। তো কাবেরি ওয়াটার ডিসপিউট কোন কোন রাজ্যের মধ্যে থেকে আছে? আমার হচ্ছে কি কর্ণাটকা এবং তামিলনাড়ু, মানে আমার দক্ষিণে একদম কাবেরি মানে আমার পুরো দক্ষিণ দিকে চলে গেছি আমি। তো ওই দক্ষিণ দিকের রাজ্য আমার কোনটা? এইগুলো যেগুলো আমি পড়ছি মোটামুটি কোনোটাই দক্ষিণের রাজ্য নয়। দক্ষিণের রাজ্য কোনটা? আমার কর্ণাটক এবং তামিলনাড়ু। তাই কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যেই কাবেরি ওয়াটার ডিসপিউট কিন্তু চলে। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। The Niagara Falls drains the water from Lake Erie into ড্যাশ। ঠিক আছে, লেক হুরন, লেক অন্টারিও, লেক মিশিগান আর লেক সুপিরিয়র। নায়াগ্রা ফলসের কথা বলা হচ্ছে। নায়াগ্রা ফলস প্রথমে বলি, জলটা কোত্থেকে আসছে নায়াগ্রা ফলসে?
নায়াগ্রা ফলসের জলটা আমার কোত্থেকে আসছে, মোট চারটে লেক থেকে পাই আমরা, ঠিক আছে। একটা কি, একটা হলো আমার লেক সুপিরিয়র, লেক মিশিগান, লেক হুরন আর লেক এরি, এই থেকে জলটা আসছে, এর যে প্রবাহটা। এবার কি হচ্ছে বলছে, নায়াগ্রা ফলস ড্রেন্স দ্য ওয়াটার ফ্রম লেক এরি। এবার এই এরি, সুপিরিয়র, মিশিগান, হুরন থেকে কোথায় যাচ্ছে, ড্রেন্স করছে কোথায়, ইনটু লেক অন্টারিও, ঠিক আছে। এই লেক অন্টারিও থেকে কি হচ্ছে, জলটা সেন্ট লরেন্স নদীতে, সেখান থেকে কোথায় যাচ্ছে, আটলান্টিক ওশিয়ানে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমার আনসার কি হলো, দ্য নায়াগ্রা ফলস ড্রেন্স দ্য ওয়াটার ফ্রম লেক এরি ইনটু লেক অন্টারিও। ওকে, চলো, এই ছিল আজকের সেশন। টোটাল 30টা কোশ্চেনের পার্ট 1 তোমরা পেয়ে গেছিলে, পার্ট 2 আজকের শেষ হয়ে গেল। তো আমি আশা করব যে পার্ট তোমরা এতক্ষণ যে দেখলে সেটার জন্য তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব সেশনটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো, প্রতিটা সাবজেক্টের এরকম PYQ তোমরা RRBর জন্য পেতে থাকবে, এবং খুব শিগগির তো অ্যাপ লঞ্চ হয়ে যাবে, তোমরা অ্যাপ থেকে ভীষণ রকম সাহায্য পেতে চলেছো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।